হ্যালো কুডার্স, নাপা এক্সট্রা সিরিজের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ক্লিন কোড নিয়ে। আসলে ক্লিন কোড মানে কি, একটা কোম্পানির ভিতরে ক্লিন কোড কতটা মেনটেনেন্স করা হয়, এই বিষয়ে বিস্তারিত আজকে আমরা আলোচনা করব। আমরা যখন প্রোগ্রামিং বা কোডিং শেখা শুরু করি তখন সবার মধ্যে একটা কমন কথা শুনতে পাই যে কোড সবসময় ক্লিনভাবে লিখতে হবে। কিন্তু এই ক্লিন কোড মানে কি? কোডের মধ্যে কোনো ইরর থাকবে না এমন কিছু, নাকি কোড সুন্দর ইনডেন্ট করা? ওকে, রিল্যাক্স, প্যারা নেওয়ার কিছু নাই। আজকের এই ভিডিওতে আমরা কমপ্লিট এক্সপ্লেনিং এবং ভিজুয়ালের মাধ্যমে বোঝার চেষ্টা করব যে আসলে ক্লিন কোড মানে কি, এবং আদৌ আমরা যখন একটা কোম্পানিতে যাই, ওইখানে কাজ করি, টিম ওয়ার্ক, তখন ক্লিন কোড কতটা মেনটেন করা হয়। সো চলেন আমরা ভিডিও শুরু করে দেই এবং সব কিছু ধাপে ধাপে বোঝার ট্রাই করি। কোডকে ক্লিন রাখতে হলে আমাদের তিনটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হয়: নেমিং কনভেনশন, কনসিস্টেন্স, কম্পোনেন্ট সাইজ। সো আমরা নেমিং কনভেনশন দিয়ে শুরু করি। আমরা যখন একটা ফাংশন বা একটা ক্লাস নেম ডিফাইন করি তখন কিন্তু আমরা এটা একটা নাম দেই। সো এই নামই হচ্ছে কিন্তু নেমিং কনভেনশন। আর এই নেমিং কনভেনশনকে ক্লিন কোডের ব্যাকবোনও বলা হয়। এটার কারণ হচ্ছে, যখন আপনি একটা ভালো নেমিং কনভেনশন দিবেন, এখন এটা যে কোনো কিছুতে হতে পারে, একটা ফাংশনে অথবা একটা ক্লাস নেমে, এবং আপনি যখন সেটা ভালোভাবে ডিফাইন করে দিবেন তখন আরেকজন ডেভেলপার এইটা দেখার পরে সে কিন্তু ইজিলি বুঝতে পারবে এই ফাংশন বা ক্লাস নেমের কাজটা কি। আর এই নেমিং কনভেনশনের মধ্যে কয়েকটা প্যাটার্ন আছে যেগুলো সব ডেভেলপাররাই ফলো করে। এগুলোর মধ্যে হচ্ছে ক্যামল কেস, পাস্কেল কেস, কেবাব কেস, নেক কেস, ফ্ল্যাট কেস। সো এইগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় ক্যামল কেস এবং পাস্কেল কেস। আচ্ছা, এই কম্পোনেন্ট সাইজের বেলায় আমি যেটা দেখছি যে অনেক ডেভেলপাররাই বলে একটা কম্পোনেন্টে যাতে 100 লাইনের বেশি কোড না হয়, 200 লাইনের বেশি কোড না হয়, তাতে করে পারফরমেন্স কমে যায় অ্যাপ্লিকেশনের। কিন্তু রিয়েল লাইফে আসলে যেটা ঘটে যে একটা কম্পোনেন্টে 500 লাইনও কোড থাকে, 1000 লাইনও কোড থাকে, ইভেন 1500, 2000, 3000 পর্যন্ত কোডও আমি একটা কম্পোনেন্টে দেখছি। সো আসলে এই জিনিসটা আপনাদের থেকে বলার মানে এটা না যে আমরা কম্পোনেন্ট সাইজ যে রুলসটা আছে সেটা মেনটেন করব না। বিষয়টা এমন না, এটা হচ্ছে যে আপনার সিচুয়েশনের উপরে। এখন আমরা সবসময় ট্রাই করা উচিত যে কম্পোনেন্ট স্প্লিটিং করে ইউজ করা। তা না হলে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা অ্যাপ্লিকেশন বানাই না কেন, সমস্যা কি? আমরা এই রিয়েক্ট, নেক্সট.জেএস, ভিউয়ের মতো ফ্রেমওয়ার্কে আসার কারণটা কি? এইগুলাতে আসার একটা মেইন রিজনই তো হচ্ছে কম্পোনেন্ট স্প্লিটিং সুবিধাটা, বা কম্পোনেন্ট যে আর্কিটেকচারগুলো আছে এই আর্কিটেকচারের সুবিধাটা পাওয়া। সো আমরা যেহেতু এইগুলাতে এই সুবিধা পাওয়ার জন্যই আসি, সেহেতু আমরা এই যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ফ্রেমওয়ার্কের মাধ্যমে তৈরি করি, রিয়েক্ট, নেক্সট.জেএস বা ভিউ, অ্যাঙ্গুলার, এগুলোর মাধ্যমে আমরা অবশ্যই এইগুলাতে কম্পোনেন্ট স্প্লিটিং করে ইউজ করা উচিত। এখন এইটার মানে এই না যে আপনার একটা কম্পোনেন্টে 20 লাইনের বেশি কোড হতেই পারবে না, বা 100 লাইনের বেশি কোড হতেই পারবে না। বিষয়টা এমন মোটেও না। আপনার সিচুয়েশনের উপরে বেস করে ওই কম্পোনেন্টে কতটা লাইন কোড হতে পারে সেটা বিবেচনা করা হবে। এখন আপনি একটা কম্পোনেন্ট আপনার একটু লম্বা হতেই পারে বা একটু ছোটো হতেই পারে, বাট আমরা অলওয়েজ ট্রাই করা উচিত যে একটা কম্পোনেন্ট যতটা মিনিমাল রাখা যায়, এতে করে আমাদের অ্যাপ্লিকেশনের পারফরমেন্স অনেক বেশি বৃদ্ধি পায়। আর যখন আমরা কম্পোনেন্ট স্প্লিটিং করি তখন কিন্তু আমাদের এক একটা কম্পোনেন্ট রিউজেবলভাবে ইউজ করার উপযোগী হয়ে যায়। সো এখানে আরেকটা রুলস চলে আসে রিউজেবিলিটির। ওকে, আমাদের লাস্ট যে প্যাটার্ন সেটা হচ্ছে কনসিস্টেন্সি। এবং আপনি একটু যদি খেয়াল করেন তাহলে আমরা যে অলরেডি কথা বলছি নেমিং কনভেনশন এবং কম্পোনেন্ট সাইজ নিয়ে, এই দুইটা যদি আপনি আপনার প্রজেক্টে ভালোভাবে কনসিস্টেন্সির সাথে ইউজ করে যান তাহলে কিন্তু এই প্যাটার্নটা ম্যাচ হয়ে যায়। কিন্তু আপনি একটু খেয়াল করলে দেখবেন যে একটা প্রজেক্টে কিন্তু শুধুমাত্র নেমিং কনভেনশন এবং কম্পোনেন্ট স্প্লিটিং বা কম্পোনেন্ট সাইজ কমায় রাখলেই ওই প্রজেক্টের কোডগুলো ক্লিন হয়ে যায় না। একটা প্রজেক্টে ফোল্ডার স্ট্রাকচার খুবই বড় ভূমিকা রাখে, এবং ভালো একটা ফোল্ডার স্ট্রাকচার মেনটেন করা এই সময়ে তেমন কোনো আহামরি কাজ না।
আপনি সিম্পলি গিটহাবে চলে যাবেন। গিটহাবের যে ওপেন সোর্স প্রজেক্টগুলো থাকে ওইগুলোতে সবচেয়ে ভালোভাবে ফোল্ডার স্ট্রাকচার করা থাকে। ওপেন সোর্স প্রজেক্টগুলোর ফোল্ডার স্ট্রাকচারই হচ্ছে হাই কোয়ালিটির ফোল্ডার স্ট্রাকচার, এগুলো অনেক ভালোভাবে করা থাকে। আপনি ওদের ফোল্ডার স্ট্রাকচার দেখবেন, ওদের কম্পোনেন্ট আর্কিটেকচার দেখবেন এবং নিজে বোঝার ট্রাই করবেন, দেন হচ্ছে নিজের প্রজেক্টে সেগুলো অ্যাপ্লাই করার ট্রাই করবেন। এটা হচ্ছে বেস্ট ওয়ে টু ডু একটা ভালো ফোল্ডার স্ট্রাকচার আপনার প্রজেক্টে। আচ্ছা ঠিক আছে, এতক্ষণ অনেক বেশি বকবক করলাম এবং আপনাদের কয়েকটা প্যাটার্নও বললাম, বাট ইন সামারি ক্লিন কোড মানে কি এটা তো অবশ্যই আপনার মাথায় প্রশ্ন আসছে, তাই না? আপনি যখন একটা কোম্পানিতে যাবেন এবং একটা প্রজেক্টে যখন আপনাকে অ্যাসাইন করা হবে, আপনি শুধুমাত্র ওই প্রজেক্টে কাজ করবেন না। আপনি কারেন্টলি ওই প্রজেক্টে কাজ করতেছেন, কিন্তু কয়েকদিন পরে আপনি যখন এই কোম্পানিতে থাকবেন না, তখন আরেকটা ডেভেলপার এসে এই প্রজেক্টে কাজ করতে হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি যখন কোডগুলা অগোছালোভাবে করবেন, কোডের ক্লিন যে প্যাটার্নটা আছে সেটা মেনটেন করবেন না, তখন আরেকজন ডেভেলপার এসে এই জিনিসগুলা যখন দেখবে ও কিন্তু আপনাকে অনেক বেশি গালাগালি করবে। এবং আমরা যারা ডেভেলপার আছি এটা কিন্তু আমরা নিজেরাও করে থাকি, যখন আমরা নতুন একটা প্রজেক্টে অ্যাসাইন হয়ে দেখি যে ওই প্রজেক্টের অবস্থা খুবই বাজে। সো আপনি যখন ভালোভাবে একটা প্রজেক্টের কোড করবেন, আরেকজন ডেভেলপার সেটা পেয়ে আপনাকে কিন্তু সাইলেন্টলি অনেক ধন্যবাদ দিবে। আর আরেকটা কথা হচ্ছে, আপনি যখন একটা লার্জ স্কেল প্রজেক্টে কাজ করবেন, তখন কিন্তু আপনি একা কাজ করবেন না ওই প্রজেক্টে, আপনার একটা হোল টিম থাকবে। আর টিম নিয়ে যখন কাজ করা হয় তখন দেখা যায় যে আজকে আপনি একটা কম্পোনেন্টে কাজ করলে কালকে ওই সেম কম্পোনেন্টে আপনার আরেকজন টিম মেম্বার কাজ করবে, এবং ও যখন দেখবে যে আপনি কোডগুলা তেমন কোনো ক্লিননেস রাখতেছেন না, এলোমেলোভাবে করতেছেন কোড, তখন ও আপনার ব্যাপারে অনেক বাজে মন্তব্য করবে। সো সবসময় ট্রাই করবেন যে কোড ক্লিন রাখার, এতে করে আপনার টিম ওয়ার্ক অনেক বেশি ফাস্টার হবে এবং সাইলেন্টলি অনেক বেশি ধন্যবাদ পাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি এই ডোজটা আপনার অনেক কাজে দিবে, এবং আপনি যদি এইরকম ডোজ নিতে আগ্রহী হন তাহলে নাপা এক্সট্রা সিরিজটা ফলো করতে পারেন। এবং আজকের ভিডিওটা যদি আপনার কাছে মনে হয় হেল্পফুল তাহলে একটা লাইক করে দিবেন, এতে করে আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হব। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফিজ।